আসসালামু আলাইকুম প্রিয় অষ্টম শ্রেণীর শিক্ষার্থীরা, আমি তোমাদের তথ্য যোগাযোগ প্রযুক্তি প্রথম অধ্যায় পার্ট 1 থেকে পড়াবো। তোমরা ভিডিওগুলো ভালো করে দেখবা, তাহলে তোমরা এমসিকিউ গুলো পেরে যাবে এবং কোনগুলো তোমাদের প্রশ্ন আসতে পারে আমি এগুলো বলে দেবো। এরপরে আমি তোমাদেরকে এক্সট্রা এমসিকিউ এবং প্রশ্নের ভিডিও বানাই দেবো। এখন প্রথমে তোমরা আগে বই পড়ো। বই পড়লে কিন্তু তোমার যে কোনো প্রশ্ন উত্তর সহজে মুখস্থ করতে সহজ হয়ে যাবে। পার্ট 1 দেখো, তথ্য ও যোগাযোগ প্রযুক্তির গুরুত্ব। এখানে দেখো তেমন কিছু নাই। তারপরে তোমাদের আমি একটু দেখাচ্ছি। এখানে কোনো প্রশ্ন আসবে না এই পার্ট 1 থেকে। দেখো, নীলিমাদের বাড়িতে আজ ঈদের দিনের মতো আনন্দ। কারণ অনেকদিন পর ঢাকা থেকে নীলিমার বড় ভাই বাড়িতে আসবে। এতে তো মিশে আসবে না। নীলিমা, হুমায়ুন তাদের এটা কাল্পনিক নাম। হ্যাঁ? এই নামগুলো দিয়েও প্রশ্ন আসবে না। নীলিমা ও হুমায়ুন তাদের বাবা-মার ২ সন্তান। ওদের বাড়ি বাংলাদেশের উত্তরের জেলাগুলোর অন্যতম কুড়িগ্রাম জেলার ভুরুঙ্গামারী উপজেলায়। সদর থেকে একটু এগোলেই ওদের বাড়ি। ওদের বাবা জয়নাল মিয়া মধ্যপ্রাচ্যের একটি দেশে চাকরি করেন। নীলিমা এবছর ৮ম শ্রেণীতে উঠেছে। ইতপূর্বে সে প্রাথমিক শিক্ষা সমাপনী পরীক্ষাতে বৃত্তি পেয়েছিল। ভালো শিক্ষার্থী হিসেবে গ্রামে সবাই নীলিমাকে পছন্দ করে। নীলিমার ভাই হুমায়ুনও ভালো শিক্ষার্থী। যে বছর হুমায়ুন ঢাকায় বাংলাদেশ প্রকৌশল বিশ্ববিদ্যালয়ে ভর্তি হয়। তাহলে এই যে বুয়েট মানে কি? তাহলে বুয়েট কিন্তু বাংলাদেশ প্রকৌশল বিশ্ববিদ্যালয় যেটা। তাহলে কি হলো? ওই বছর ওদের উপজেলা থেকে সে একমাত্র শিক্ষার্থী ছিল যে বুয়েটে পড়ার সুযোগ পায়। হুমায়ুন এখন ঢাকার একটা বেসরকারি সফটওয়্যার কোম্পানিতে চাকরি করে। বাড়িতে নীলিমা ও নীলিমার মায়ের সঙ্গে ওদের দাদা ও দাদি থাকেন। তো হুমায়ুন আসবে জেনে হুমায়ুনের বাবা গতকালই মধ্যপ্রাচ্য থেকে নীলিমার মায়ের মোবাইল ফোনে টাকা পাঠিয়েছে। এই যে দেখছো, তথ্য প্রযুক্তির গুরুত্ব শুরু হয়ে গেছে। তো কাল দুপুরে মা বাজারে গিয়ে টাকা নিয়ে এসেছেন, আর সঙ্গে অনেক বাজার। আজ সকাল থেকে মা আর দাদি মিলে রান্না করছে। নীলিমার দাদা পত্রিকায় পড়েছেন যে বিসিএস পরীক্ষার জন্য বিজ্ঞপ্তি দেওয়া হয়েছে। তো এক্ষেত্রে তিনি হুমায়ুন যদি বাড়ি আসে তাহলে সে কিভাবে উক্ত পরীক্ষার জন্য দরখাস্ত করবে, বিষয়টি নিয়ে দাদা চিন্তিত হলেন। তো সকাল থেকে দাদা নীলিমাকে শুনিয়েছেন কেমন করে তিনি নিজের চাকরির জন্য দরখাস্ত করেছিলেন। তো হেঁটে হেঁটে নদীর ঘাটে যাওয়া, সেখান থেকে নৌকা করে, আর পায়ে হেঁটে কুড়িগ্রাম শহরে যাওয়া, সেখানে দরখাস্ত টাইপ করা, তারপর সেটা পাঠানো, কত কাজ। অবশ্য দাদার উৎকণ্ঠা দেখে নীলিমা তেমন ভয় পাচ্ছে না, কারণ নীলিমা তো ডিজিটাল, তাই না? গত রাতে সে ভাইয়ার কাছ থেকে জেনেছে তাদের বাড়িতে বসেই ভাইয়া ওই আবেদন করতে পারবে। নীলিমা অবশ্য তার দাদাকেও কথাও মনে করিয়ে দিয়েছে যে তার প্রাথমিক শিক্ষা সমাপনী পরীক্ষার ফলাফল আনার জন্য দাদাকে কুড়িগ্রাম শহরে যেতে হয়নি। মায়ের মোবাইল ফোনেই পরীক্ষার ফলাফল জেনেছিল। তার মানে আমরা মোবাইল ফোনে কি করতে পারি? পরীক্ষার ফলাফল এখন জানতে পারি। বাড়িতে ঢুকে হুমায়ুন প্রথমে তার দাদাকে আশ্বস্ত করল যে তার ল্যাপটপে আর মডেমের সাহায্যে ইন্টারনেট প্রবেশের মাধ্যমে সে বাড়িতে বসে আবেদনটা করতে পারবে। তার মানে ল্যাপটপের মধ্যে মডেম দিয়েই ইন্টারনেট কানেকশন নেওয়া যায় গ্রামে থেকে। তো আগে কিন্তু সবাই মডেম ব্যবহার করত। এখন তো ওয়াইফাই আছে, ব্রডব্যান্ড ইন্টারনেট আছে। তো আগে কিন্তু এগুলো ছিল না। তখন মানুষ মডেম ব্যবহার করত। এখনো অনেকে বিভিন্ন প্রত্যন্ত অঞ্চলে গেলে তখন মোবাইল নেট ব্যবহার করে। আ অনেকে আবার মডেম ব্যবহার করে। তো শুধু তাই নয়, মডেমে আসলে ওই যে তোমার মোবাইলে যেমন সিম থাকে, তো মডেমে সিম থাকে। তো ওইখানে ওই সিমের মধ্যে এমবি ভরানো থাকে, ওইটা ইউজ করে নেট চালানো যায়। তো শুধু তাই নয়, তারা ঢাকা ফিরে যাওয়ার ট্রেনের টিকিটও কিনতে কাউকে আর স্টেশনে গিয়ে লাইনে দাঁড়াতে হলো না। তাহলে আমরা ট্রেনের টিকিট কিনতে পারি, তাই না? এটাও কিন্তু একটা আইসিটির গুরুত্ব। রাতে খাওয়া-দাওয়ার পর হুমায়ুন তার ল্যাপটপের সঙ্গে মডেমটি যুক্ত করল। তারপর আবেদনটি সম্পন্ন করল। তার মানে আমরা অনলাইন আবেদনগুলো করতে পারি। এভাবে সবাইকে নিয়ে চলে গেল এক নতুন দুনিয়ায়, যেখানে তথ্য যোগাযোগ প্রযুক্তি কেমন করে পৃথিবীকে নানাভাবে বদলে দিচ্ছে। তাহলে এখানে একটা দলগত কাজ আছে যে বাংলাদেশের পরিপ্রেক্ষিতে তথ্য যোগাযোগ প্রযুক্তির গুরুত্ব উল্লেখ করে আকর্ষণীয় রূপে একটা পোস্টার নকশা করো। তো তোমাদের যদি কোনো পোস্টার দেয় তখন তোমরা করবা। ওকে? তো কর্মসৃজন ও কর্মপ্রাপ্তিতে তথ্য ও যোগাযোগ প্রযুক্তি। তার মানে পার্ট ১ এ কোনো প্রশ্ন নাই, কিন্তু পার্ট ২ এ প্রশ্ন আছে তোমাদের। যে কর্মসৃজন, সৃজন মানে সৃষ্টি করা। আর কর্মপ্রাপ্তি, প্রাপ্তি মানে পাওয়া। মানে কাজ পাওয়ার ক্ষেত্রে অথবা কাজ সৃষ্টি করার ক্ষেত্রে, কাজ তৈরি করার ক্ষেত্রে আইসিটির গুরুত্ব কি? তো তথ্য যোগাযোগ প্রযুক্তির ব্যাপক বিকাশের ফলে সমাজের বিভিন্ন স্তরে বিভিন্ন ধরনের পরিবর্তন সূচিত হয়েছে। শুরুর দিকে ধারণা করা হতো স্বয়ংক্রিয়করণ এবং যদি প্রযুক্তির প্রয়োগের ফলে বিশ্বব্যাপী কাজের পরিমাণ হয়তো কমে যাবে, এটা মনে করা হয়তো। বেকারের সংখ্যা বেড়ে যাবে। যে অটোমেটিক করে ফেললে মানুষ কাজ পাবে না। কিন্তু পরবর্তী সময়ে দেখা গেছে যে তথ্য প্রযুক্তির বিকাশের ফলে কিছু সনাতনী কাজগুলো বিলুপ্ত হয়েছে। তার মানে সনাতনী কাজ বিলুপ্ত হয়েছে বা বেশ কিছু কাজের ধারা পরিবর্তন হয়েছে বটে, তবে অসংখ্য নতুন কাজের সুযোগ সৃষ্টি হয়েছে। গবেষণায় দেখা গেছে যে ইন্টারনেট সংযোগ বৃদ্ধির সাথে সাথে কর্মস্থানের সুযোগও দ্রুত হারে বেড়ে গেছে। তার মানে ইন্টারনেট সংযোগ বৃদ্ধির সাথে সাথে কিসের সুযোগ বেড়ে গেছে? কর্মসংস্থানের সুযোগও
দ্রুত বেড়ে গেছে। এটা তোমরা মনে রাখবা যে ইন্টারনেট সংযোগ বৃদ্ধির সাথে, সাথে কর্মসংস্থানের সুযোগ বেড়ে গেছে। এই তথ্য প্রযুক্তির প্রয়োগের ফলে উৎপাদনশীলতা বৃদ্ধি পেয়েছে। কি বৃদ্ধি পেয়েছে? উৎপাদনশীলতা এখন বৃদ্ধি পেয়েছে। প্রোডাকশন বেড়ে গেছে। বাঙালি শিক্ষাবিদ ও বর্তমানে আমেরিকার ম্যাসাচুসেটস ইনস্টিটিউট অব টেকনোলজি মানে MIT ম্যাসাচুসেটস ইনস্টিটিউট অব টেকনোলজির অধ্যাপক হলো ডক্টর ইকবাল কাদের। ডক্টর ইকবাল কাদের তার মতে কানেক্টিভিটি ইজ প্রোডাক্টিভিটি মানে সংযুক্তি উৎপাদনশীলতা মানে যত বেশি কানেকশন করা যাবে জনগণের সাথে তত উৎপাদন বাড়বে। অর্থাৎ প্রযুক্তিতে জনগণের অংশগ্রহণ বাড়লে তাদের উৎপাদনশীলতা বাড়ে। ফলে নতুন নতুন কর্মসংস্থান তৈরি হয়। তাহলে এগুলো তোমরা মনে রাখবা। তাহলে তথ্য প্রযুক্তির ব্যবহারের ফলে একজন কর্মী অনেক বেশি দক্ষ হয়ে ওঠে। ফলে অনেক প্রতিষ্ঠানে স্বল্প কর্মী দিয়ে বেশি কাজ করিয়ে নিতে পারে। তথ্য প্রযুক্তির সাহায্যে আমরা কিভাবে কাজ করতে পারি? এখানে একটা প্রশ্ন আসতে পারে। এটা তোমাদের প্রশ্নের মধ্যে আসতে পারে যে তথ্য প্রযুক্তি ব্যবহারের ফলে একজন কর্মী কি কাজ করতে পারে? তোমাদের তো আর এটা সৃজনশীল নেই। তাহলে ডাইরেক্ট প্রশ্ন আসতে পারে। অথবা কর্মক্ষেত্রে তথ্য প্রযুক্তির গুরুত্ব লেখো। তাহলে বিভিন্ন কারখানা বিপজ্জনক যে কাজগুলো আছে এই বিপজ্জনক কাজগুলো কিন্তু রোবট দিয়ে বা স্বয়ংক্রিয় যন্ত্রের মাধ্যমে সম্পন্ন করা যাচ্ছে। কর্মস্থলে কর্মীদের উপস্থিতির সময়কাল, বেতন ভাতাতে এগুলো হিসাব করার জন্য কর্মীর প্রয়োজন হয়। কিন্তু স্বয়ংক্রিয় যন্ত্রপাতি যন্ত্র বেতন ভাতাতে এগুলো হিসাবের সফটওয়্যার ব্যবহারের মাধ্যমে এই কাজগুলো সম্পন্ন করা যায়। টেলিফোন এক্সচেঞ্জে কম্পিউটার নিয়ন্ত্রিত ডিজিটাল ব্যবস্থার কারণে পৃথক জনবলের প্রয়োজন হয় না। আবার স্বয়ংক্রিয়ভাবে ইন্টারঅ্যাক্টিভ ভয়েস প্রযুক্তি ব্যবহার করে দিনরাত যে কোনো সময় গ্রাহকের নির্দিষ্ট প্রশ্নের জবাব দেওয়া যায়। তাহলে এটা মনে রাখবা এই যে ইন্টারঅ্যাক্টিভ ভয়েস প্রযুক্তি। যেমন তুমি রাত ১২টা বাজেও বা ২টা বাজে তুমি যদি কাস্টমার কেয়ারে ফোন দাও কথা বলতে পারবা, তাই না? কারণ ওইখানে স্বয়ংক্রিয় প্রযুক্তির লেখা আছে। তুমি যে প্রশ্ন করবা সেভাবে অপোজিট সাইড থেকে তুমি উত্তরগুলা পেয়ে যাবা। তো ব্যাংকের এটিএম এর মাধ্যমে যেকোনো সময় নগদ অর্থ তোলা যায়। আবার কি করা যায়? এটিএম। এটিএম মানে অটোমেটেড টেলার মেশিন। অটোমেটেড টেলার মেশিন। তাহলে এর মাধ্যমে কি করা যায়? ব্যাংক থেকে টাকা লেনদেন করা যায় যেকোনো সময়। অন্যদিকে আইসিটির কারণে অনেক কাজের ধরন পরিবর্তন হয়েছে। তাহলে আইসিটির মাধ্যমে কাজের ধরনের কি পরিবর্তন হয়েছে? যেমন পরিবর্তিত পরিস্থিতিতে কর্মক্ষেত্রে টিকে থাকার জন্য নিজেকে ক্রমাগত দক্ষ করে তুলতে হয়। তাহলে আমরা যেকোনো পরিবর্তিত পরিস্থিতিতে যদি টিকতে চাই কর্মক্ষেত্রে আমাদেরকে দক্ষ হইতে হবে। মান্দাতা আমলে পড়ে থাকলে চলবে না। নিজেকে আপডেট করতে হবে। ফলে দক্ষতা উন্নয়ন কর্মসূচিতে প্রতিনিয়ত পরিবর্তন সাধিত হচ্ছে। আমার দক্ষতা উন্নয়নের কর্মসূচিগুলোর মধ্যেও পরিবর্তন হচ্ছে। তো কম্পিউটারের সাহায্যে অনেক ধরনের কাজ ঘরে বসেই করা যায়। আবার অনেক ক্ষেত্রে পূর্বে বিশেষ দক্ষতা না থাকলে সে কাজ সম্পন্ন করা যেত না। এরকম অনেক কাজ কম্পিউটারের সহায়তায় সম্পন্ন করা যাচ্ছে। যেমন ফটোগ্রাফি বা ভিডিও এডিটিং। এটা কিন্তু কম্পিউটারের সাহায্যে খুব দক্ষতার সাথে করা যায়। এই কাজে কিন্তু আগে দক্ষতা না থাকলে করা যেত না। অনেকে ঘরে বসে কাজ করছে। ফলে অনেক প্রতিষ্ঠানই এখন ভার্চুয়াল প্রতিষ্ঠানে পরিণত হয়েছে। এ সকল প্রতিষ্ঠান সহায়ক কর্মীর সংখ্যা যেমন কমেছে তেমনি তাদের কাজের ধরনও পাল্টে গিয়েছে। স্বয়ংক্রিয়ভাবে মনিটরিং করা সম্ভব হওয়াতে কর্মীদের কাজে ফাঁকি দেওয়ার প্রবণতা ক্রমান্বয়ে হ্রাস পাচ্ছে। তো তথ্য যোগাযোগ প্রযুক্তির সবচেয়ে বড় প্রণোদনা হলো কি জানো? এর মাধ্যমে নিত্য নতুন কাজের সুযোগ তৈরি হচ্ছে। এটা মনে রাখবা। এর মাধ্যমে নিত্য নতুন কাজের সুযোগ তৈরি হচ্ছে। ফলে অনেক বেশি কাজের সুযোগ তৈরি হচ্ছে। এখানে একটা প্রশ্ন আছে যে মোবাইল ফোনের বিস্তার এবং নতুন কর্ম সৃষ্টিতে এর ভূমিকা। তো রাজস্ব আয় বৃদ্ধি ছাড়াও কেবল মোবাইল ফোনের বিকাশের ফলে বাংলাদেশে অনেক সেক্টরে বিপুল পরিমাণ নতুন কর্মের সৃষ্টি হয়েছে। এর মাধ্যমে উল্লেখযোগ্য কি জানো? ১ নম্বর হলো মোবাইল কোম্পানিতেই কাজের সুযোগ তৈরি হয়েছে। মানে দেশের সকল মোবাইল অপারেটর কোম্পানিতে বিপুল সংখ্যক কর্মীর কর্মসংস্থান হয়েছে। একটি মোবাইল কোম্পানি বর্তমানে দেশের সবচেয়ে বড় প্রযুক্তি বিষয়ক কোম্পানি। মানে মোবাইল কোম্পানিগুলোই কিন্তু আমাদের দেশের সবচেয়ে বড় প্রযুক্তি বিষয়ক কোম্পানি। যেমন বাংলালিংক, গ্রামীণফোন। তো মোবাইল ফোনসের বিক্রয়, বিপণন, রক্ষণাবেক্ষণ। দেখো মোবাইল ফোনসের বিক্রয়, বিপণন, রক্ষণাবেক্ষণ করার মাধ্যমেও আয় হচ্ছে। দেশে প্রায় ১২ কোটি মোবাইল গ্রাহক আছে। ১২ কোটি মোবাইল আছে। এই যে এদের ফোনগুলো ফোন সরবরাহ করা এদের জন্য সেগুলো বিপণন করা, বিক্রয় করা, আবার বিক্রয়ের পরে যে সেবাগুলো দেওয়া, নষ্ট হয়ে যায় না? আমরা কেসিং চেঞ্জ করি। বিভিন্ন কিছু সমস্যা এগুলো ঠিক করি। হাজার, হাজার মানুষ, লক্ষ, লক্ষ মানুষ এখানে কর্মসংস্থান হয়েছে। তা বিভিন্ন মোবাইল সেবা প্রদান। আবার মোবাইল ফোনে বিল পরিশোধের জন্য বিল পরিশোধ কেন্দ্র বৃদ্ধি পাচ্ছে। এ সকল কেন্দ্রে যেকোনো মোবাইল গ্রাহক তার মোবাইলের বিল পরিশোধ সহ অন্যান্য মোবাইল সেবা গ্রহণ করতে পারে। নতুন খাতের সৃষ্টি করা। মোবাইল প্রযুক্তি বিস্তারের ফলে মোবাইলের ব্যাংকিং, তাই না? এই যে মোবাইল ব্যাংকিং এটা একটা নতুন খাত। ঠিক আছে?
তো মোবাইল ব্যাংকের মতো নতুন খাত সৃষ্টি হয়েছে, যার মাধ্যমে অনেক নতুন কর্মপ্রত্যাশীর কর্মসংস্থানের সুযোগ হয়েছে। শুধু কর্মসৃজন নয়, কর্মপ্রত্যাশীদের কাজের সুযোগ প্রাপ্তিতেও ইন্টারনেট ও তথ্য প্রযুক্তি বড় ভূমিকা রাখছে। পূর্বে যে কোনো ধরনের নিয়োগ বিজ্ঞপ্তি সংশ্লিষ্ট দপ্তরের নোটিশ বোর্ডে দেখা যেত। মানে আগে মনে করো যে নিয়োগ বিজ্ঞপ্তিগুলো ওই অফিসের নোটিশ বোর্ড বা বড়, বড় সরকারি প্রতিষ্ঠানের দেওয়ালের মধ্যে সেটে দেওয়া হতো। এছাড়া বড়, বড় কোম্পানি বা সরকারি কর্মী নিয়োগের বিজ্ঞপ্তি পত্র-পত্রিকায় বিজ্ঞাপন দেওয়া হতো। তো আইসিটি বিকাশের ফলে বর্তমানে ইন্টারনেটে জব সাইট, কি বলতো? এই জব সাইট নামে নতুন এক ধরনের সেবা চালু আছে। এই সকল জব সাইটে নিয়োগকারী প্রতিষ্ঠান সরাসরি তাদের বিজ্ঞপ্তি প্রচার করতে পারে। শুধু তাই নয়, নিয়োগকারী প্রতিষ্ঠানসমূহ তাদের ওয়েবসাইট কিংবা ফেসবুকের মতো সামাজিক যোগাযোগ সাইটেও বিনামূল্যে নিয়োগ বিজ্ঞপ্তি প্রকাশ করতে পারে। ফলে কর্মপ্রত্যাশীদের একটা বিরাট অংশ বিষয়টি সম্পর্কে তাৎক্ষণিকভাবে জানতে পারে। তাছাড়া কোনো খবর সাইটে কর্মপ্রত্যাশীগণ নিজেদেরকে নিবন্ধিত করে রাখতে পারে। তাছাড়া এরূপ কোনো সাইটে কর্মপ্রত্যাশীরা কি করতে পারে? নিজেদের নিবন্ধন করে রাখতে পারে, মানে রেজিস্ট্রেশন করে রাখবে। এজন্য যখনই নতুন কোনো কাজের খবর সেখানে কেউ পোস্ট করবে, সাথে, সাথে ওই ব্যক্তির ইমেইল বা এসএমএস চলে আসবে। এসএমএস এর মাধ্যমে খবরটা সে জানতে পারবে। এরকম বাংলাদেশে অনেক ওয়েবসাইট আছে, যেমন bdjobs.com, তারপরে হলো তোমার careerz.com.bd। ঘরে বসে আয়ের সুযোগ দেখো। ইন্টারনেটের বিকাশের ফলে বর্তমানে তৃতীয় বিশ্বের দেশগুলোর জন্য, মানে যারা থার্ড ওয়ার্ল্ড কান্ট্রি, আমাদের দেশের মতো গরিব দেশগুলো, ঘরে বসে আয় করার সুযোগ সৃষ্টি হয়েছে। বিশ্বের বিভিন্ন দেশের বিভিন্ন প্রতিষ্ঠান তাদের নিজেদের অনেকগুলো কাজ, যেমন ওয়েবসাইট উন্নয়ন করা, রক্ষণাবেক্ষণ, মাসিক বেতন ভাতার বিল তৈরি করা, ওয়েবসাইটে তথ্য যুক্ত করা, এই এগুলো কাজ, সফটওয়্যার উন্নয়ন, এই কাজগুলো তারা অন্য দেশের কর্মীদের দ্বারা করায় নেয়। কারণ এগুলো করে তারা সময় নষ্ট করে না। তো এটাকে বলা আসলে আউটসোর্সিং। এটাকে বলা হয় আউটসোর্সিং। মানে ইন্টারনেট সংযোগ থাকলে যে কেউ এই ধরনের কাজ করতে পারে। এক্ষেত্রে কাজের দক্ষতার পাশাপাশি ভাষা দক্ষতাও প্রয়োজন। তার মানে আমাদেরকে এই কাজ করতে গেলে, ফ্রিল্যান্সিং করতে গেলে কাজের দক্ষতা লাগবে, আবার ভাষার দক্ষতা লাগবে। তো এই সকল কাজ ইন্টারনেটে অনেক সাইটে পাওয়া যায়। জনপ্রিয় কয়েকগুলো হলো কি? যেমন Upwork একটা আছে, www.upwork.com। তারপরে হলো যে ফ্রিল্যান্সার, হ্যাঁ? www.freelancer.com। তারপরে ইলান্স, www.elance.com। এগুলো বাংলাদেশের মুক্ত পেশাজীবীগণ ফ্রিল্যান্সার এই সকল সাইট ব্যবহার করে আত্মকর্মসংস্থানে সক্ষম হচ্ছে। যারা মুক্ত পেশাজীবীরা, যারা মনে করো ঘরে বসে আলাদা, আলাদা, তারা নতুন ধরনের একটা পেশা গ্রহণ করেছে অনেকে। স্বাধীনভাবে এটা আত্মকর্মসংস্থান হয়েছে অনেকের। আউটসোর্সিং এর মাধ্যমে কর্মসংস্থানের সুযোগ ক্রমাগত বৃদ্ধি পাচ্ছে।